শুভেচ্ছা আমন্ত্রণ দেই জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। বন্যার পানিতে ভাসছে কক্সবাজার ও বান্দরবান। সর্বশেষ খবর জানাতে কক্সবাজার থেকে সৌরভ দেব এবং বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। প্রথমে যাচ্ছি কক্সবাজারে। সৌরভ, কক্সবাজারে বন্যার কি অবস্থা দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, কক্সবাজারে গত কয়েকদিনের যে টানা বৃষ্টি, সেই টানা বৃষ্টিতে কক্সবাজার শহর এবং বিভিন্ন উপজেলা লাগোয়া যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর পানি বেড়েছে এবং সেই সাথে কক্সবাজারে যেহেতু পাহাড় অধ্যুষিত এলাকা, এখানে পাহাড়ি ঢল নেমে প্রায় যেই সকল নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং এই নিম্নাঞ্চলে বসবাস করা প্রায় 4 লাখের অধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। আজ সকাল থেকে বৃষ্টি কমেছে এবং সেই সাথে পানিও কমতে শুরু করেছে বলে আমরা এলাকাগুলোর থেকে আমাদেরকে সাধারণ মানুষজন জানাচ্ছিলেন। এবং ইতিমধ্যেই এই কক্সবাজারে বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনাও কিন্তু ঘটেছে, যদিও নিহতের কোনো খবর নাই, তবে প্রায় কয়েকশো ঘরবাড়ি এতে বিধ্বস্ত হয়েছে এবং সেই সাথে প্রায় 20 জনের মতো আহতের খবরও কিন্তু আমাদের কাছে রয়েছে। এবং বিশেষ করে কক্সবাজারের উখিয়া উপজেলা এবং টেকনাফ উপজেলায় যেখানে মৎস্যগের রয়েছে, সেই টেকনাফ উপজেলার মৎস্যগের কিন্তু ডুবে গিয়েছে এবং সেই সাথে কক্সবাজারের উখিয়ার প্রায় 20-এর অধিক গ্রাম পানির নিচে আছে এবং সেখানকার প্রায় 50,000-এর মতো মানুষ পানির নিচে অবস্থান এখন বসবাস করছে। এবং সেই সাথে চকরিয়ার যে মাতামুহুরী নদী, সেই মাতামুহুরী নদীর পানিও বেড়েছে এবং মাতামুহুরী লাগোয়া যে সকল এলাকাগুলো রয়েছে সেই এলাকাতেও কিন্তু এখন মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তবে কক্সবাজার শহর, যেখানে বৃষ্টি পড়লেই জলাবদ্ধতার সৃষ্টি হয়, যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে না সেহেতু বৃষ্টির পানি নেমে গেছে, কিন্তু শঙ্কা থেকেই গেছে যে বৃষ্টি পড়লেই কিন্তু এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবং কক্সবাজারে যেহেতু পাহাড় ধসের ঘটনা ঘটতেই থাকে বৃষ্টি পড়লে, তো প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে যারা পাহাড় অধ্যুষিত এলাকায় যে মানুষগুলো রয়েছে তাদেরকে সরিয়ে নেওয়ার কাজ তারা শুরু করেছেন। এবং এছাড়াও বিভিন্ন উপজেলা প্রশাসন পানিবন্দী মানুষদেরকে শুকনো খাবার সহ অন্যান্য যেই প্রয়োজনীয় কার্যক্রম সেই কার্যক্রম শুরু করেছে বলেও আমাদেরকে জানানো হচ্ছে। তবে স্থানীয় যে জনপ্রতিনিধিরা আছে এবং স্থানীয় মানুষজন যেটি বলছেন যে এখন পর্যন্ত প্রশাসনের তেমন কোনো তৎপরতা তাদের কাছে পৌঁছায়নি। তো কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি বান্দরবনে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন। ধন্যবাদ সৌরভ। আসলে পার্বত্য জেলা বান্দরবানে যে প্রধান নদী রয়েছে সাঙ্গু নদী, সাঙ্গু নদীর উজানে অর্থাৎ উৎপত্তি স্থলে ভারী বৃষ্টিপাত হলে বান্দরবানের নিম্ন এলাকা প্লাবিত হয়। আমি এই মুহূর্তে যেখানটিতে আছি বান্দরবান শহরের ইসলামপুর এলাকা, এটি বান্দরবান শহরের অর্থাৎ পৌরসভার খুব এক নিম্ন এলাকা। এখানে যে গত 4 দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের ফলে এই এলাকাগুলো আসলে প্লাবিত হয়েছে, পানি উঠে পড়েছে। আসলে আমরা দেখেছি গত বছর এই এলাকাগুলো একদম পানিতে ডুবেছিল। যে গত 4 দিন ধরে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের ফলে এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা ভয়ের মধ্যে রয়েছেন, আতঙ্কের মধ্যে রয়েছেন, কখন তাদের এই যে ঘর বাড়িগুলো ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয়। আমরা জেলা প্রশাসন এবং বিভিন্ন উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন গত 4 দিন ধরে যে টানা বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে, যার কারণে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করেন তাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। পাশাপাশি যে বান্দরবান সদর এবং লামা পৌরসভা রয়েছে, 2টি পৌরসভাতেও এই মাইকিং করা হচ্ছে, অর্থাৎ পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। বান্দরবানের আসলে নিম্ন এলাকা বলতে আমরা দেখেছি বান্দরবানের গুন্দুম এবং তুমরু এলাকার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছিল। গতকাল লামা উপজেলা প্লাবিত হয়েছে। থানচির যে সাঙ্গু তীরবর্তী বেশ কয়েকটি এলাকা আসলে প্লাবিত হয়েছে। এর ফলে আসলে সাঙ্গু নদীর তীরবর্তী কয়েক হাজার মানুষ আসলে বসবাস করে, তারা ঝুঁকির মধ্যে রয়েছেন। অর্থাৎ সাঙ্গু নদীর উজানে যদি ভারী বৃষ্টিপাত হয় এসব এলাকাগুলো প্লাবিত হবে, তাদের ঘর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হবে। আমরা আসলে এই যেই স্থানটিতে আছি ইসলামপুর, এখানে ইতিমধ্যেই আমরা দেখেছি যে পাহাড়ি ঢলের পানি ঢুকে পড়ার কারণে এখানে যে নিম্ন এলাকার ঘরগুলো রয়েছে, ঘরগুলোতে কাছাকাছি খুব পানি এসে পড়েছে। তারা আসলে প্রস্তুতি নিয়ে রেখেছে
রেখেছেন যদি ভারী বৃষ্টিপাত হয় তারা এখান থেকে সরে নিরাপদ স্থানে সরে যাবেন। আমরা জেলা প্রশাসনের সঙ্গে আসলে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন এই যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, ভারী বৃষ্টিপাতের ফলে যাতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়, মানুষের যাতে ক্ষতি না হয় সেজন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। যে 7টি উপজেলা রয়েছে 7টি উপজেলা প্রশাসনকেও নির্দেশনা দিয়ে রাখা হয়েছে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করেন এবং বন্যার আশঙ্কা যেসব এলাকা রয়েছে সেখানকার মানুষকে রক্ষার জন্য তারা আসলে কাজ করে যাচ্ছেন। আমরা আসলে সকাল থেকে বান্দরবানের যে নিম্ন এলাকা রয়েছে বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি, বিশেষ করে সাঙ্গু যে নদীটি রয়েছে বান্দরবানের প্রধান নদী, এই সাঙ্গু নদী বর্তমানে পানি টইটম্বুর হয়ে রয়েছে। পানি আসলে কিন্তু আজ সকাল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে না, বৃষ্টিপাত না হলে যে বন্যার যে আশঙ্কাটি সেই আশঙ্কাটি আসলে কেটে যাবে। কিন্তু যে মাতামুহুরী নদী রয়েছে, লামা মাতামুহুরী নদী একই অবস্থা বিরাজ করছে, যার কারণে যে বন্যার আতঙ্ক আসলে কাটছে না। কেননা আমরা দেখেছি গত বছরের যে আগস্টের শুরুতে প্রথম সপ্তাহে যে বান্দরবানের ইতিহাসের যে ভয়াবহ বন্যা আসলে দেখা দিয়েছিল, সেই বন্যার ফলে মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছরের বন্যার আসলে ক্ষয়ক্ষতি আসলে এখনো অনেকে কাটিয়ে উঠতে পারেনি। এই যে চলতি বছর যে বর্ষার শেষ মৌসুমে এসে আবারও নতুন করে যে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, এই বন্যার ফলে বিশেষ করে শ্রমজীবী যারা মানুষ, আমি যে স্থানটিতে আছে এই স্থানে যারা বসবাস করেন বিশেষ করে শ্রমজীবী মানুষরাই থাকেন, তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতিগুলো আসলে কাটিয়ে তোলার জন্য তারা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। এই যে গত 4 দিন ধরে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে আসলে কোনো ধরনের সহযোগিতা পায়নি এমনটি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেছেন যে তারা ঘর বাড়ি ছেড়ে যে নিরাপদ স্থানে সরে যাবেন এই জন্য তারা প্রস্তুতি রয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা সেই সহযোগিতা আসলে তারা এখনো পায়নি। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে বন্যার সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে। ধন্যবাদ আপনাদেরকে। কক্সবাজার ও বান্দরবান থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বাজার পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানী কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, সাপ্তাহিক ছুটির দিনে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? ক্রেতার জন্য স্বস্তির খবর আছে কিনা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আজকে কারওয়ান বাজারে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে মূলত অন্যান্য দিনের তুলনায় আজকে ক্রেতা সাধারণের উপস্থিতি অনেকটাই কম। তবে আজকে যে কাঁচা বাজারের যে পরিস্থিতি, সেই গত সপ্তাহের তুলনায় কাঁচা বাজার বা যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর দাম অনেকটাই কমেছে বলে আমরা লক্ষ্য করছি। আজকের দিনে এসে কচুরমুখী বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকা কেজি এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 35 টাকা এবং করলা বিক্রি হচ্ছে 70 টাকা, চিচিঙ্গা 30 থেকে 35 টাকা এবং পেঁপে বিক্রি হচ্ছে 45 টাকা এবং শসা বিক্রি হচ্ছে 90 টাকা প্রতি কেজি। এবং আমি আপনাকে যদি জানিয়ে রাখতে চাই যে এই সপ্তাহে এসে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি কমেছে 10 টাকা করে, 170 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি এবং সোনালিকা যে মুরগি রয়েছে সেই মুরগি বিক্রি হচ্ছে 260 টাকা কেজি, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে 280 টাকা পর্যন্ত। তবে চালের দাম কমেনি গত 2-3 সপ্তাহে। এই সপ্তাহে এসে চাল বিক্রি হচ্ছে মূলত 28 চাল বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকা প্রতি কেজি, নাজির শাইল চাল বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা প্রতি কেজি। সেটি মূলত প্রকারভেদে বিভিন্ন ধরনের চাল রয়েছে, সেই কারণে 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে এবং মিনিকেট চাল বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা কেজি এবং স্বর্ণা চাল বিক্রি হচ্ছে 52 থেকে 54 টাকা কেজি। তবে মাছের দাম কিছুটা বেড়েছে। আইর মাছ, দেশি জাতীয় যে মাছ রয়েছে আইর, সে মাছ বিক্রি হচ্ছে 1600 টাকা কেজি এবং বড় রুই মাছ বিক্রি হচ্ছে 450 টাকা। তবে মাঝারি মানের যে রুই মাছগুলো রয়েছে সেই মাছগুলো বিক্রি হচ্ছে 350 টাকা কেজি এবং কাতলা মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি এবং বড় মাপের যে কাতলা মাছ রয়েছে সে কাতলা মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা। এবং মুদি বাজারের যদি চিত্র আপনাকে জানাই, আপনার মাধ্যমে যদি দর্শককে জানাই, তাহলে চিনি বিক্রি হচ্ছে 135 টাকা প্রতি
কেজি এবং 5 লিটারের সয়াবিন তেল বিক্রি হচ্ছে 780 টাকা কেজি এবং 2 কেজির আটার প্যাকেট বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা এবং খোলা আটা বিক্রি হচ্ছে 45 টাকা। তবে ডাল জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেই ডাল, মসুর, খেসারি এবং মুগ ডালে প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা করে এবং এলাচিতে কেজি প্রতি বেড়েছে 100 টাকা এবং মাছ এবং মাংসটি যদি বিশেষ করে আমি বলি, গরুর মাংস আগের দামে বিক্রি হচ্ছে 750 টাকা প্রতি কেজি এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজিতে। তো সাধারণ যারা ক্রেতা রয়েছেন বাজারের এই ঊর্ধ্বগতি এবং বিভিন্ন পণ্যের যে বিভিন্ন সময় দাম উঠানামা করছে সেই বিষয়টি নিয়ে তারা কিছুটা বিরক্ত। তারা চাচ্ছেন যে কঠোর মনিটরিং এবং বাজারটি সবসময় নিয়ন্ত্রণে এবং সাধারণ ক্রেতার নাগালের মধ্যে থাকবে বলে তারা প্রত্যাশা বারবার করছিলেন আমাদের কাছে। তো এই ছিল কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। রাজধানী কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নাগালের বাইরে নিত্যপণ্যের দাম নাবিশ্বাস উঠেছে নিম্ন আয়ের মানুষের। এ নিয়ে বিস্তারিত জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন? এ নিয়ে ক্রেতারা কি বলছে? ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের মাসুয়া বাজার এলাকায়। এইটা হচ্ছে জয়পুরহাট শহরের সবচেয়ে বড় বাজার আর কি। এখানে প্রতিদিনই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে বাজার করতে আসে। তবে একটা জিনিস গত প্রায় বলা যায় যে এই বছর ধরেই আর কি এখানে আপনি জানেন যে আলু উৎপাদনের জেলা জয়পুরহাট দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা, কিন্তু এখানে কিন্তু আলুর দাম কিন্তু আজকেও কিন্তু 60 থেকে 70 টাকা, আবার কোনো আলু কিছু 75 টাকা 80 টাকা পর্যন্ত। তো সব ব্যাপারে বলা যায় যে 60 টাকা থেকে 140 টাকার মধ্যে কাঁচা সবজি রয়েছে। তো সাধারণ ক্রেতাদের সাথে যেটা আমি কথা বলে জানতে পেরেছি যে তারা যেটি জানিয়েছেন যে আসলে যে আমাদের বাজার পরিস্থিতি একেবারে হাতের নাগালের বাইরে। আমি একজন ক্রেতার সাথে কথা বলে জানতে চাই যে আসলে আপনারা তো বাজার করতে এসেছেন, কি অবস্থা মনে করছেন এখন? আসলে বাজার দর যা দেখলাম সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে দিন দিন। মধ্যবিত্ত যারা আছে তারা মনে হয় না যে 1000 টাকা নিয়ে বাজারে আসলে বেশি কিছু কিনতে পারবে। তো আমার মনে হয় যে সরকারি পদক্ষেপ নেওয়া দরকার, জরুরি হয়ে পড়েছে যে বাজার মনিটরিং করাটা আসলেই দরকার, কারণ দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে সব। ধন্যবাদ। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটে কিন্তু ভোক্তা অধিকার সংস্থাগুলো আছে, এছাড়া সরকারের যে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাঝে মাঝে পরিচালনা হয়, কিন্তু অন্য যে সংস্থাগুলো আছে যেটা কৃষি বিপণন, কৃষি বিভাগ, তারপরে ভোক্তা অধিকার, তাদের কিন্তু মনিটরিং ব্যবস্থা কিন্তু অনেকটাই কম। এবং পাশাপাশি এইটা স্থানীয়ভাবে যে যারা ক্রেতা তারা কিন্তু দাবি জানিয়েছেন যে তারা নিয়মিত মনিটরিং করলে হয়তো বাজারটা কিছুটা নিয়ন্ত্রণে থাকবে। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী AKM নাজিম। আসলে নিত্যপণ্যের বাজারের আসলে কোনো ধরনের সুখবর নেই, কারণ প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম 1 থেকে 2 টাকা করে বাড়ছে। কারণ আমরা বাজারে সেটি দেখেছি, এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে 105 থেকে 110 টাকা, গত সপ্তাহেও ছিল 8 টাকা, এখানে 2 টাকা করে বেড়েছে। এখানকার যারা ব্যবসায়ী তারা যেটি বলছেন, গত কয়েকদিনের যে পরিস্থিতির কারণে সরবরাহ না থাকার কারণে এবং গাড়ি চলাচল কম থাকার কারণে মূলত সরবরাহ সংকট দেখা দিয়েছে। সেই জন্য আসলে যেসব পণ্যগুলো এখন রয়েছে সেগুলোর দাম বাড়ছে। আমরা সকাল থেকে কয়েকটি বাজার ঘুরে দেখেছি, এসব বাজারে বিভিন্ন ধরনের পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা পর্যন্ত। আবার অনেক জায়গায় যেটি আমরা দেখেছি আপনার 115 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে গ্রাম অঞ্চলে এইসব পেঁয়াজের দাম আরও বাড়তি 25 টাকা 20 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি রসুন, আদা, হলুদ সহ অন্যান্য যেসব পণ্য রয়েছে সবগুলোর দাম বাড়তি দিকে। কিন্তু এতে করে আসলে সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা নিম্নআয়ের মানুষ রয়েছেন, এদের মাঝে নাবেশার সৃষ্টি হয়েছে। পাশাপাশি এখানে আমরা যেটি দেখেছি ডিম, এখানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 155 থেকে 60 টাকা পর্যন্ত। পাশাপাশি অন্যান্য যেসব সবজি জাতীয় পণ্য রয়েছে সবগুলোর দাম ঊর্ধ্বমুখী। এখানে আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা, লাউ বিক্রি হচ্ছে 80 টাকা, পেঁপে 80 টাকা, শসা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, করলা বিক্রি হচ্ছে আপনার 70 থেকে 80 টাকা, টমেটো 120 টাকা। আরেকটি বিষয় বাজারে আমরা যেটি দেখেছি, এখানে দেশি যেসব মাছ রয়েছে সেগুলো মাছ ঊর্ধ্বমুখী, কারণ এখানে
বলতে গেলে 400-450 টাকার নিচে দেশি কোনো মাছ নেই। এখানে তেলাপিয়া বিক্রি হচ্ছে আপনার 250 থেকে 300 টাকা, রুই মাছ 400 থেকে 450 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম 1 থেকে 2 টাকা, আবার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মানভেদে 5 টাকা পর্যন্ত বেড়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে নগরে আসলে বাজার দাম কয়েক টাকা বাড়লেও কিন্তু উপজেলা পর্যায়ে কিন্তু এইসবের দাম আরও বাড়তে থাকে। কোটা আন্দোলনে নিহতের বিচার দাবি ও অবৈধভাবে গ্রেফতারদের মুক্তির দাবিতে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করছেন চিকিৎসক সহ সব মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা ও অবৈধভাবে গ্রেফতারদের ডোনা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে শিক্ষকরা, বিশেষ করে মেডিকেল কলেজের শিক্ষক চিকিৎসকরা, তারা কিন্তু শহীদ মিনারের সামনে সকাল 10টার দিকে আসলে তাদের যে বিক্ষোভ সেটি শুরু করে এবং এখন পর্যন্ত তাদের বিক্ষোভ সে সমাবেশ শেষ করে তারা কিন্তু মিছিল যাচ্ছে এবং সেটি ঢাকা মেডিকেল কলেজের গেট থেকে এখন তারা টিএসসির দিকে যাচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিকে উপেক্ষা করে শত শত চিকিৎসক তারা কিন্তু আসলে অংশ নিয়েছেন। তারা বিচার দাবি করছেন, যারা গত কয়েকদিনের ছাত্ররা যারা নিহত হয়েছে তাদের বিচার দাবি করছেন এবং সেই সাথে তারা দাবি করছেন যে তাদের যে ট্রমাটাইজ অবস্থা, অর্থাৎ গুলিবিদ্ধ যেসব মানুষকে তারা চিকিৎসা দিয়েছেন সেই ট্রমা আসলে তারা ভুলতে পারছেন না। সেটাই কিন্তু চিকিৎসকরা এখানে বারবার বলছিলেন যে সাধারণ একজন নাগরিক শিক্ষার্থীদের উপরে, কম বয়সী শিক্ষার্থীদের উপর এরকম গুলিবর্ষণ তারা কিন্তু এর আগে কখনো দেখেননি এবং এই যে গুলিবর্ষণ হয়েছে সেটির কিন্তু একটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দাবি করছেন এবং সেই সঙ্গে তারা কিন্তু বিভিন্ন দাবি করছেন এবং যারা এর সঙ্গে জড়িত পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাদেরও বিচার দাবি করছেন এবং গত কয়েকদিনে যেসব হত্যাকাণ্ড হয়েছে এবং নির্বিচারে যে গ্রেপ্তারের ঘটনাগুলো ঘটেছে বলে তারা অভিযোগ করছেন সেগুলোর থেকে তারা মুক্তি চান এবং শিক্ষার্থীদের আসলে সব ধরনের যে মামলাগুলো রয়েছে সেগুলো থেকে প্রত্যাহার চাচ্ছেন, সেগুলোর দাবি কিন্তু এখানে বারবার করছেন এখানকার চিকিৎসকরা। তারা বলছেন যে যেহেতু তারা খুব কাছে থেকে এই সব ঘটনাগুলো দেখেছেন এবং তারা সেই লোমহর্ষক বর্ণনাগুলোই দিচ্ছিলেন যে সেখানে কিভাবে নির্বিচারে সাধারণ মানুষের উপরে যে গুলির ঘটনাগুলো ঘটছে এবং তারা সেগুলো হাত দিয়ে হাসপাতাল থেকে বের করছিলেন এবং সেই দাবি কিন্তু তারা এখানে বারবার করছিলেন এবং তারা সেই স্লোগানে কিন্তু দিচ্ছিলেন। তো ডোনা, এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল এলাকা এবং শহীদ মিনার এলাকা থেকে সবশেষ পরিস্থিতি। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি। এ নিয়ে জানাতে রাজধানী বাংলা মোটর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গতকালকে থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং রাত থেকে সকালবেলা বৃষ্টি ছিল, মাঝখানে একটু বৃষ্টি কম থাকলে কিন্তু সেই বৃষ্টি আবার শুরু হয়েছে এবং সেই বৃষ্টি কিন্তু সকালে একটু কম থাকলেও এখন কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতের যে অবস্থা সেটি হচ্ছে গত 24 ঘন্টার আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য সেই তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় রাজধানী ঢাকায় 55 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি আগামী আরো কয়েকদিন চলমান থাকবে এবং তারা যেটি বলছেন এই বৃষ্টির সাথে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং এই ঝোড়ো হাওয়া এবং আপনি জানেন যে ঢাকা এবং তার আশপাশের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিপাত বাড়তে পারে এবং আমরা সেটাই দেখছি। সকালে আমরা বৃষ্টি দেখলেও কিছু সময়ের জন্য বৃষ্টি সেই অর্থে ছিল না, কিন্তু আবার আমরা দেখছি প্রায় ঘন্টাখানি হলো বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির তীব্রতা কিন্তু বাড়ছে এবং এই বৃষ্টিকে কেন্দ্র করে রাজধানীবাসী, বিশেষ করে আজকে সাপ্তাহিক ছুটির দিনে মানুষ খুব বেশি বের না হলেও যারাই বের হয়েছেন তারা কিন্তু বিপাকে পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানবাহনের সংখ্যা বেড়েছে মানুষের সংখ্যা এবং ভোগান্তিও কিন্তু বেড়েছে এবং এই বৃষ্টির কারণে যারা মূলত ছাতা নিয়ে বের হলে তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে এবং যারা ব্যবসায়ী, বৃষ্টির কারণে কিন্তু ব্যবসায়ীর যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে কিন্তু ক্রেতা শূন্য আমরা দেখতে পেয়েছি এবং এর আগে কিন্তু আমরা নিউ মার্কেটের খবর বলছিলাম, সেখানেও কিন্তু ক্রেতা বা বিক্রেতা যাই সেই অর্থ দোকানদাররা দোকান খুলে বসে আছেন, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু তাদেরকে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং এই যে বৃষ্টি কিন্তু বেড়েই চলছে এবং আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সেই বৃষ্টি আরো বাড়বে এবং কতদিন থাকবে তারাও যদিও বলেছিল আগামী 2 দিনই বৃষ্টি চলমান থাকবে এবং এই বৃষ্টিকে কেন্দ্র করে কিন্তু ঝোড়ো হাওয়া বা বজ্র বৃষ্টিপাত হতে পারে এবং তারা কিন্তু বলছেন যে যারা বের হবে মানুষকে কিন্তু সতর্কবার্তাও দিয়েছেন তারা যেন বৃষ্টির জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোর জন্য নিয়ে বের হয় এবং আপনি দেখতেই পাচ্ছেন এই বৃষ্টির কারণে রাজধানীর যে পরিবহনগুলো আছে সেই পরিবহনগুলোতে কিন্তু সেই অর্থে যাত্রী নেই, যার ফলশ্রুতিতে তারা বলছেন যে যাত্রী না থাকে তারা কিন্তু ভোগান্তি, তাদের কিন্তু তারা যে আশা নিয়ে বের হয়েছেন সেই অর্থে তারা যাত্রী পাচ্ছেন না। তবে বৃষ্টি কিন্তু মানুষের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। এই ছিল মূলত বাংলা মোটর থেকে আজকে বৃষ্টি সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, ধন্যবাদ আপনাকে। রাজধানী বাংলা মোটর থেকে বৃষ্টির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চলমান পরিস্থিতিতে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এখন পর্যটক শূন্য।
সংরক্ষিত এই বনে পর্যটকদের উপস্থিতি না থাকায় শুনশান নিরাপত্তায় স্বস্তিতে ঘোরাফেরা করছেন বন্যপ্রাণী। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি। মৌলভীবাজারের লাউয়াচড়া বন বিভাগকে 1996 সালে জাতীয় উদ্যানে ঘোষণা করা হয়। 550 হেক্টরের এই লাউয়াচড়া জাতীয় উদ্যানটি ঘোষণার পর থেকেই অসংখ্য পর্যটক এখানে আসেন এবং বন্যপ্রাণী যেগুলা রয়েছে সেগুলা দেখার জন্য আসেন অনেক দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা। কিন্তু সাম্প্রতিক সময়ে যে চলমান আন্দোলনে পর্যটকের সংখ্যা একেবারেই কমে গেছে, যার কারণে এই বন্যপ্রাণী যেগুলো আছে তারা অবাধে বিচরণ করছে। এই লাউয়াচড়া জাতীয় উদ্যানে যেসব বন্যপ্রাণী রয়েছে তার মধ্যে দুর্লভ প্রজাতির হনুমান এবং মুখপুরা বানর, এরপরে 4 প্রজাতির উভয়চর প্রাণী, 6 প্রজাতির সরীসৃপ, 246 প্রজাতির পাখি রয়েছে এবং 20 প্রজাতির স্তন্যপ্রাণী রয়েছে। এই স্তন্যপ্রাণী সহ বন্যপ্রাণী যেগুলো রয়েছে তারা এই সময়ে অবাধে বিচরণ করছে এবং ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় এবং সড়ক যোগাযোগে যানবাহনের সংখ্যা কম থাকার কারণে এই বন্যপ্রাণীগুলা অবাধে বিচরণ করায় তাদের যে প্রজনন ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাচ্ছে বলে আমাকে বন সংশ্লিষ্টরা জানিয়েছেন। আমি কথা বলেছিলাম এই রেঞ্জের কর্মকর্তার সাথে, তিনি আমাকে বলেছেন যে জুলাই আগস্ট মাসটি হচ্ছে মূলত বন্যপ্রাণীর প্রজননের সময়। এই সময়ে বন্যপ্রাণী নিরাপদে থাকায় এবং কোনো রকম এই লাউয়াছড়ায় হই হুরুল্লা না থাকায় বন্যপ্রাণীদের কিচিরমিচির শব্দে এবং তাদের অবাধ বিচরণে বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি পাবে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।